হুম ধরুন একটি মানিব্যাগ কেনা হলো 200 টাকা দিয়ে, কিন্তু মানিব্যাগটা খোলার পর দেখা গেল ভেতরে আগে থেকেই 30 টাকা রাখা আছে। তাহলে এই মানিব্যাগটি কিনতে আসলেই পকেট থেকে কত খরচ হলো? 170 টাকা। একদম। উম কর্পোরেট মার্জার বা সাবসিডিয়ারি অধিগ্রহণের বিশাল জগতেও ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করার সময় ঠিক এই একই লজিক বা নীতি ব্যবহার করা হয়। আইসিএবি 24 সালের ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং কারিকুলামে যারাই চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়ছেন তাদের জন্য আজকের এই বিস্তারিত বিশ্লেষণে আমরা একটি দারুণ টপিক নিয়ে এসেছি। হ্যাঁ, আজকে আমরা গ্রুপ স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোজের চ্যাপ্টার 15 নিয়ে কথা বলবো। বিশেষ করে অধস্তন কোম্পানি বা সাবসিডিয়ারি অধিগ্রহণ ও বিক্রয়ের সময় ক্যাশ ফ্লোর মেকানিজম কিভাবে কাজ করে সেটা নিয়ে আমাদের আজকের এই ডিপ ডাইভ। ঠিক। আমাদের মিশন কিন্তু শুধু বইয়ের সংজ্ঞা বা সূত্র মুখস্থ করা নয়। অ্যাকাউন্টিং তো আসলে শুধু কিছু সংখ্যার যোগ-বিয়োগ নয়, তাই না? এটি একটি কোম্পানির পেছনের গল্প বলার মাধ্যম। একদমই তাই। আর যারা শুনছেন তাদের আশ্বস্ত করতে চাই, আমরা প্রতিটি ওয়ার্কড এক্সাম্পল এবং ইন্টারঅ্যাক্টিভ কোয়েশ্চেন একদম শব্দ ধরে ধরে পড়ব, ব্রেইন স্টর্মিং করব। প্রতিটি ক্যালকুলেশন কেন হচ্ছে, তার পেছনের লজিকটা কি সেটা পরিষ্কার করে তবেই সামনে এগোব। দারুণ! তাহলে প্রথমে মূল কনসেপ্ট বা কোর লজিকে ঢোকা যাক। সোর্স ম্যাটেরিয়াল ঘাঁটলেই একটা প্রশ্ন মাথায় আসে, কেন একটি সাবসিডিয়ারি কেনা বা বিক্রি করার ফলে যে ক্যাশ ফ্লো তৈরি হয় সেটাকে ইনভেস্টিং অ্যাক্টিভিটিজে একেবারে আলাদাভাবে দেখাতে হয়? এর পেছনের যুক্তিটা মূলত IAS 7 থেকে আসে। মানে যখন একটি কোম্পানি অন্য একটি কোম্পানিকে কিনছে, তখন তারা তো আসলে একটি চলমান ব্যবসাকেই সম্পদে রূপান্তর করছে, তাই না? হ্যাঁ, তা তো বটেই। তো ইনভেস্টিং অ্যাক্টিভিটিজে আমরা যখন নিট ক্যাশ আউটফ্লো বের করি, তখন ওই যে আপনার মানি ব্যাগের অ্যানালজিটা ঠিক ওটাই ব্যবহার করি। নগদ ক্রয় মূল্য থেকে ওই সাবসিডিয়ারির ভেতরে থাকা নগদ অর্থ বা ক্যাশ ইকুইভ্যালেন্স বাদ দিতে হয়। কারণ গ্রুপের দৃষ্টিকোণ থেকে সাবসিডিয়ারির ওই 30 টাকা তো গ্রুপের ভেতরেই রয়ে গেল। রাইট। আর বিক্রয়ের ক্ষেত্রে লজিকটা ঠিক উল্টে যায়। মানে কোম্পানি বিক্রি করে যে নগদ টাকাটা পাওয়া গেল সেটা থেকে সাবসিডিয়ারির নিজস্ব যে নগদ অর্থটা গ্রুপের হাতছাড়া হয়ে গেল, তা বাদ দিলেই নিট ইনফ্লো পাওয়া যাবে। একদম ঠিক ধরেছেন। তবে এখানে IAS 7 এর কিছু ডিসক্লোজার রিকোয়ারমেন্টস আছে। মানে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোজের নোটে পরিষ্কার করে বলে দিতে হয় যে মোট ক্রয় বা বিক্রয় মূল্য কত ছিল। শুধু নিট ফিগার দিলে হবে না। না না, মোট মূল্যের মধ্যে ঠিক কতটুকু নগদে পরিশোধ করা হয়েছে, সাবসিডিয়ারিতে কত নগদ অর্থ ছিল এবং নগদ অর্থ বাদে অন্যান্য সম্পদ ও দায়ের একটা সারসংক্ষেপ নোটে দিতে হবে। স্টেক হোল্ডারদের তো বুঝতে হবে যে আসলে কি কেনা হলো আর কত টাকা ক্যাশ বেরিয়ে গেল। বুঝতে পেরেছি। কিন্তু এখানেই আমার একটা প্রশ্ন আছে, মানে একটু পুশব্যাক করতে চাই। হ্যাঁ, বলুন না। আমরা পুরো অধিগ্রহণের ক্যাশ এফেক্টটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিজে একটি সিঙ্গল লাইন আইটেম হিসেবে দেখাচ্ছি, কিন্তু সাবসিডিয়ারি ভেতরে তো পিপিই মানে প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট আছে, ইনভেন্টরি আছে। হুম তো যখন আমরা গ্রুপের মোট সম্পদ হিসাব করব তখন তো সাবসিডিয়ারি সম্পদগুলো সেখানে ঢুকে থাকবে। এতে কি ডাবল কাউন্টিং বা দুবার হিসাব হয়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে না? দারুণ প্রশ্ন। এই ডাবল কাউন্টিংয়ের ফাঁদ থেকে বাঁচার জন্যই অ্যাকাউন্টিংয়ে আমরা মিসিং ফিগার পদ্ধতি ব্যবহার করি। লজিকটা একটু ভেঙে বলি। হ্যাঁ, প্লিজ। যখন একটি সাবসিডিয়ারি কেনা হয়, তখন তার সম্পদগুলো কনসলিডেটেড ব্যালেন্স শিটে তো এমনিতেই যোগ হয়ে যায়। কিন্তু ওই নির্দিষ্ট সম্পদগুলোর জন্য তো আলাদা করে কোনো ক্যাশ পেমেন্ট করা হয়নি। মানে পেমেন্ট করা হয়েছে পুরো কোম্পানিটা কেনার জন্য। ঠিক। তাই বছরের শুরুতে থাকা আমাদের ওপেনিং ব্যালেন্সের সাথে সাবসিডিয়ারির মাধ্যমে পাওয়া সম্পদগুলো প্রথমে যোগ করে নিতে হয়। আর বিক্রয়ের ক্ষেত্রে উল্টো, মানে ওপেনিং ব্যালেন্স থেকে সাবসিডিয়ারির সম্পদগুলো আগে বাদ দিয়ে নিতে হবে। আচ্ছা, একটা উদাহরণ দিলে মনে হয় আরও ক্লিয়ার হবে। সোর্সে ওয়ারউইক পিএলসির একটা ওয়ার্কড এক্সাম্পল দেওয়া আছে, আমি কি সেটা একটু পড়ব? হ্যাঁ, একদম লাইন বাই লাইন পড়ুন, আমরা সাথে সাথে ব্রেইনস্টর্মিং করব। ঠিক আছে। সোর্সে বলা হচ্ছে ওয়ারউইক পিএলসি 2.5 লক্ষ শেয়ার ইস্যু করার মাধ্যমে ল্যামিংটন লিমিটেডের 75% শেয়ার অধিগ্রহণ করল। একটু থামাই আপনাকে। এখানে আমাদের গোলটা কি, আমরা কি বের করতে চাইছি? আমাদের গোল হলো ইনভেস্টিং অ্যাক্টিভিটিজের জন্য নেট ক্যাশ ফ্লো বের করা এবং নতুন পিপিই ক্রয়ের পরিমাণ বের করা। রাইট। তাহলে খেয়াল করুন, আপনি পড়লেন 2.5 লক্ষ শেয়ার ইস্যু করার কথা,
ক্যাশফ্লো স্টেটমেন্টে কিন্তু শেয়ার ইস্যুর মতো নন ক্যাশ আইটেমের কোনো কাজ নেই। ও আচ্ছা, তার মানে শেয়ারের বিষয়টা এখানে একটা ডিস্ট্র্যাকশন। পুরোপুরি ক্যাশফ্লোতে শুধু নগদ অর্থের আদান প্রদান আসবে। আপনি পরের অংশটুকু পড়ুন। আচ্ছা, এরপর লেখা আছে শেয়ারের পাশাপাশি 2 লাখ টাকা নগদেও পরিশোধ করা হলো। আর অধিগ্রহণের দিন লেমিংটনের ব্যালেন্স শিটে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্স ছিল 30,000 টাকা। এই তো পেয়ে গেলাম আমাদের ডেটা। এখানে লজিকটা খুব সিম্পল। 2 লাখ টাকা ক্যাশ দেওয়া হয়েছে, আর 30,000 টাকা সাবসিডিয়ারির ভেতরে পাওয়া গেছে। তার মানে নেট আউটফ্লো হল 1,70,000 টাকা। একদম। এটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিজের নেগেটিভ ফিগার বা ব্র্যাকেটে বসবে। এবার পিপিইর হিসাবটায় আসি। সোর্সে দেখুন তো ওপেনিং আর ক্লোজিং ব্যালেন্স কত দেওয়া আছে। দেখছি কনসোলিডেটেড ব্যালেন্স শিটে বছরের শুরুতে পিপিই ছিল 4 লাখ টাকা এবং বছর শেষে তা দাঁড়িয়েছে 5 লাখ টাকায়। আর অধিগ্রহণের সময় লেমিংটনের পিপিই ছিল 75,000 টাকা। আর এবছর অবচয় বা ডেপ্রিসিয়েশন কত? 25,000 টাকা। কোনো সম্পদ বিক্রি হয়নি। তাহলে এবার আমরা ওই মিসিং ফিগার মেকানিজমটা অ্যাপ্লাই করব। আমাদের বেসলাইন বা ওপেনিং ব্যালেন্স হলো 4 লাখ। এর সাথে কি ওই 75,000 যোগ করব ডাবল কাউন্টিং এড়ানোর জন্য? একদম ঠিক, কারণ ওই 75,000 টাকা সম্পদের জন্য আলাদা করে কোনো ক্যাশ যায়নি। তাহলে 4 লাখ আর 75,000 যোগ করলে হয় 4,75,000। এবার এখান থেকে অবচয়ের 25,000 টাকা বাদ দিতে হবে, তাই না? হ্যাঁ, বাদ দিলে আমাদের হিসাব অনুযায়ী বছর শেষে সম্পদ থাকা উচিত 4,50,000 টাকার। কিন্তু ক্লোজিং ব্যালেন্স দেওয়া আছে 5 লাখ টাকা। তাহলে ডিফারেন্সটা কত হলো? 5 লাখ মাইনাস 4,50,000 মানে 50,000 টাকা। এই 50,000 টাকাই হলো আমাদের ব্যালেন্সিং ফিগার। অর্থাৎ এই বছর নতুন পিপি কেনা হয়েছে বা অ্যাডিশনস হয়েছে 50,000 টাকার। এটাই ক্যাশ ফ্লোতে যাবে। ওয়াও, লজিকটা খুব সুন্দরভাবে মিলে গেল। সম্পদ আর দায়ের হিসাব তো বুঝলাম, কিন্তু এই অধিগ্রহণের ফলে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট বা এনসিআই এর উপর কি কোনো প্রভাব পড়ে? অবশ্যই পরে এনসিআই ব্যালেন্সেও একটা বড় পরিবর্তন আসে। ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আমাদের দেখাতে হয় এনসিআইকে কত টাকা লভ্যাংশ বা ডিভিডেন্ড দেয়া হলো। এটা বের করার লজিকটা কি? টি অ্যাকাউন্ট করতে হয়, রাইট? হ্যাঁ, এনসিআই টি অ্যাকাউন্টে একটু মডিফিকেশন লাগে। বছরের শুরুতে যে ওপেনিং ব্যালেন্স থাকে তার সাথে এবছরের প্রফিটের এনসিআই অংশটা ক্রেডিট বা যোগ হয়। আর নতুন সাবসিডিয়ারি কিনলে? অধিগ্রহণের সময় সাবসিডিয়ারির নিট সম্পদে এনসিআই এর যে নতুন অংশ তৈরি হলো সেটাও ক্রেডিট দিকে বসবে, আর বিক্রি করলে উল্টো, মানে এনসিআই ডেবিট দিকে বসবে। আর এই সব যোগ বিয়োগের পর যে ব্যালেন্সটা পাবো সেটার সাথে ক্লোজিং ব্যালেন্সের পার্থক্যটাই কি লভ্যাংশ? একদম তাই। ব্যালেন্সিং ফিগারটাই হলো ডিভিডেন্ড পেড টু এনসিআই। আচ্ছা, এবার তাহলে সোর্সের ইন্টারঅ্যাক্টিভ কোয়েশ্চেন 4-এ ঢোকা যাক। পিপিএলসি এবং এস লিমিটেডের অধিগ্রহণের এই মাস্টার ক্লাসটা একটু ডিটেলে দেখি। আমি পড়ছি। শিওর। আমরা এখানে ইনডাইরেক্ট মেথডে কনসলিডেটেড ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বানানোর গোল নিয়ে এগোবো। ঠিক আছে, পিএলসি 1 অক্টোবর তারিখে এস লিমিটেডের 90% শেয়ার কিনল। শেয়ার ইস্যুর পাশাপাশি 1 লাখ টাকা নগদ প্রদান করা হলো। আর অধিগ্রহণের সময় এস লিমিটেডের ক্যাশ ছিল 10,000 টাকা। তাহলে নোট টু বা অধিগ্রহণের নিট ক্যাশ কত হচ্ছে? 1 লাখ টাকা দেওয়া হলো আর 10,000 পাওয়া গেল। নিট ক্যাশ আউটফ্লো 90,000 টাকা। পারফেক্ট। এবার সবচেয়ে ট্রিকি পার্টে আসি, ওয়ার্কিং ক্যাপিটালের পরিবর্তন। নোট 1। সোর্সে দেখছি এবছরের ট্রেড রিসিভেবলস বেড়েছে। গত বছর ছিল 11 লাখ আর এবছর সেটা 13,70,000। মানে 2,70,000 বেড়েছে। কিন্তু আমরা কি পুরোটা নেব? না না, কারণ সাবসিডিয়ারি অধিগ্রহণের সময় তাদের ব্যালেন্স শিট থেকে 30,000 টাকার রিসিভেবলস এমনিতেই আমাদের গ্রুপে চলে এসেছে। এক্স্যাক্টলি। তাহলে লজিক্যাল বৃদ্ধিটা কত? 13,70,000 থেকে 11 লাখ বাদ দেব। এরপর সেখান থেকে সাবসিডিয়ারির ওই 30,000ও বাদ দেব। তার মানে 2,40,000। আর রিসিভেবলস বাড়া মানে ক্যাশ আটকে যাওয়া, তাই এটা ব্র্যাকেটের নেগেটিভ ফিগার হিসেবে বসবে। ইনভেন্টরি আর পেয়েবলসের ক্ষেত্রেও ঠিক একই লজিক কাজ করবে। রাইট। সোর্সে ইনভেন্টরি দেওয়া আছে ওপেনিং 14 লাখ আর ক্লোজিং 15,90,000। আর সাবসিডিয়ারির ইনভেন্টরি ছিল 30,000। তাহলে 15,90,000 মাইনাস 14 লাখ মানে 1,90,000 বৃদ্ধি। সেখান থেকে সাবসিডিয়ারি 30,000 বাদ দিলে আসল বৃদ্ধি 1,60,000। আর পেয়েবলসের ক্ষেত্রে ওপেনিং 12 লাখ, ক্লোজিং 14,70,000। আর সাবসিডিয়ারির পেয়েবলস ছিল 40,000। হ্যাঁ, পেয়েবলস বাড়লে ক্যাশ ইনফ্লো হয়।
তো 14,70,000 মাইনাস 12,00,000 হলো 2,70,000। এখান থেকে 40,000 বাদ দিলে প্রকৃত বৃদ্ধি 2,30,000 টাকা। এই সবগুলো অ্যাডজাস্টমেন্ট করলে ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশনস দাঁড়াচ্ছে 3,40,000 টাকা। একদম। স্টুডেন্টদের জন্য এই ওয়ার্কিংগুলোই সবচেয়ে বেশি জরুরি। ডাবল কাউন্টিংয়ের ফাঁদে পা দেওয়া যাবে না। ওয়ার্কিং 1 অর্থাৎ পিপিই অ্যাডিশনের হিসাবটাও কি আমরা আগের মতোই করব? হ্যাঁ, একদম সেম লজিক। ওপেনিং পিপিই ছিল 23 লাখ, অধিগ্রহণের ফলে আসলো 1,90,000। যোগ করলে 24,90,000। সেখান থেকে ডেপ্রিসিয়েশন 2,10,000 বাদ দেব। তো থাকার কথা 22,80,000, কিন্তু ক্লোজিং আছে 25 লাখ। তার মানে নতুন কেনা হয়েছে 2,20,000 টাকার পিপি। দারুণ। আর এনসিআই ডিভিডেন্ডের ওয়ার্কিংটাও সোর্সে খুব সুন্দর করে দেওয়া আছে। ওপেনিং 0 ছিল। সাবসিডিয়ারি কেনায় 26,000 এনসিআই তৈরি হলো, প্রফিট থেকে পেল 9,000, মোট 35,000। কিন্তু ক্লোজিং ব্যালেন্স শিটে এনসিআই আছে 31,000। তার মানে মাঝখানের 4,000 টাকাই ডিভিডেন্ড হিসেবে দেওয়া হয়েছে। হ্যাঁ, আর ট্যাক্সের ওয়ার্কিংটাও একই। ওপেনিং পেয়েবল আর বছরের এক্সপেন্স যোগ করে ক্লোজিং পেয়েবল বাদ দিলেই 1 লাখ টাকা ক্যাশ পেড ফর ট্যাক্স বেরিয়ে আসবে। এতক্ষণ তো আমরা দেখলাম সাবসিডিয়ারি কিনে আনলে কি হয়। এবার মুদ্রার উল্টো পিঠটা দেখি। ইন্টারঅ্যাক্টিভ কোয়েশ্চেন 5। হ্যাঁ, ডিসপোজাল বা সাবসিডিয়ারির বিক্রির মাস্টার ক্লাস। ওথেলো গ্রুপ তাদের সাবসিডিয়ারি ডেসডিমোনা লিমিটেডকে 4 লাখ টাকায় বিক্রি করে দিল। বিক্রির সময় ডেসডিমোনার ক্যাশ ছিল 20,000 টাকা। এখানে আমাদের গোল হল বিক্রয়ের নিট ক্যাশ এবং পিপিই অ্যাডিশনস বের করা। নিট ক্যাশের লজিক তো খুব সোজা। 4 লাখ পেয়েছি আর 20,000 ক্যাশ হাতছাড়া হয়েছে। নিট ইনফ্লো 3,80,000। ঠিক, কিন্তু পিপিই অ্যাডিশনের সময় একটু খেয়াল রাখতে হবে, যেহেতু কোম্পানি বিক্রি হয়ে গেছে, তাদের সম্পদ তো আমাদের ব্যালেন্স শিট থেকে কমে যাবে, তাই না? রাইট। ওপেনিং পিপিই ছিল 39,50,000। সেখান থেকে বিক্রিত সাবসিডিয়ারির 3,90,000 বাদ দিতে হবে। আর বছরের 8 লাখ ডেপ্রিসিয়েশনও বাদ দিতে হবে। তাহলে কত থাকে? 27,60,000। কিন্তু ক্লোজিং ব্যালেন্স আছে 40,67,000। এই বিশাল পার্থক্যটাই হলো আমাদের অ্যাডিশনস, মানে 13,07,000 টাকার পিপিই কেনা হয়েছে। বুঝতে পেরেছি। আর এনসিআই ডিভিডেন্ডের ক্ষেত্রে একই টেপাউন্ড লজিক, শুধু বিক্রির কারণে এনসিআই এর একটা অংশ চলে যাবে। ওপেনিং ছিল 5,12,000। এখান থেকে সাবসিডিয়ারি বিক্রির কারণে 91,400 বাদ যাবে আর প্রফিট 1,03,000 যোগ হবে। তো ব্যালেন্স দাঁড়ায় 5,23,600, কিন্তু ক্লোজিং আছে 4,82,000। তার মানে ব্যালেন্সিং ফিগার 41,600 টাকাই হলো ডিভিডেন্ড। পারফেক্ট। আর লাস্ট একটা পয়েন্ট, রিকনসিলিয়েশনে প্রফিটের সাথে ওয়ার্কিং ক্যাপিটাল কিভাবে মেলাবো? ওই যে অধিগ্রহণের সময় বাদ দিয়েছিলাম, বিক্রির সময় যোগ করে দেব, মানে অ্যাড ব্যাক করব। একদম ঠিক। রিসিভেবলসের ক্লোজিং 605 থেকে ওপেনিং 417 বাদ দেব। এরপর বিক্রিত সাবসিডিয়ারির 39 অ্যাড ব্যাক করব। মানে মালিকানা পরিবর্তনের প্রভাবটা বাদ দিলে দৈনন্দিন অপারেশন থেকে কত ক্যাশ এলো বা গেল সেটা নিখুঁতভাবে পাওয়া যাবে। হ্যাঁ, এটাই হলো এই চ্যাপ্টারের মূল ম্যাজিক। তাহলে আজকে আলোচনার সারসংক্ষেপ যদি টানি, একটি সাবসিডিয়ারি কেনা বা বিক্রি করা পুরো ফিনান্সিয়াল স্টেটমেন্টে একটা বিশাল পরিবর্তন আনে। আর সেই কাগজ কলমের হিসাব এবং প্রকৃত ক্যাশ ফ্লোর পার্থক্যটা বের করার প্রধান হাতিয়ারই হল এই মিসিং ফিগার মেকানিজম। একদম। কোন টাকাটা আসলেই পকেট থেকে গেল আর কোন পরিবর্তনটা শুধু একটা ব্যবসা কেনা বা বেচার কারণে ব্যালেন্স শিটে এলো, এটা বুঝতে পারাটাই প্রফেশনালদের মূল কাজ। যারা সিএ পড়ছেন তাদের জন্য পরীক্ষার হলে বা প্র্যাকটিক্যাল লাইফে এই ডেটাগুলো একসঙ্গে মেলাতে পারাটাই সবচেয়ে বড় স্কিল। সত্যি বলতে কি, শেষ করার আগে স্টুডেন্টদের জন্য একটা ভাবনার খোরাক দিতে চাই। হ্যাঁ, বলুন না। ধরুন, আমরা যে সাবসিডিয়ারিটি কিনেছি সেটি অন্য একটি দেশে অবস্থিত এবং তাদের লেনদেন হয় ফরেন কারেন্সিতে। এটা তো পুরো সিনারিওটাই বদলে দেবে। তখন ওপেনিং এবং ক্লোজিং ব্যালেন্স আলাদা এক্সচেঞ্জ রেটে কনভার্ট করতে হয়। এই এক্সচেঞ্জ রেটের এই ওঠানামা কিভাবে আমাদের মিসিং ফিগার পদ্ধতিকে প্রভাবিত করবে? এই এক্সচেঞ্জ ডিফারেন্সটা কি ক্যাশ ফ্লো নাকি নিছকই অ্যাকাউন্টিং অ্যাডজাস্টমেন্ট? ওয়াও! ক্যাশ ফ্লো স্টেটমেন্ট মেলানোর ক্ষেত্রে এটা তো বিশাল একটা চ্যালেঞ্জ তৈরি করবে। হ্যাঁ, যারা শুনছেন তারা এই বিষয়টা নিয়ে একটু গভীরভাবে ভাবতে পারেন। সত্যি, অ্যাকাউন্টিং শুধু সংখ্যার খেলা নয়, এর পেছনে দারুণ কিছু লজিক কাজ করে। আজকের মতো আমাদের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। সবার জন্য শুভকামনা। ভালো থাকবেন সবাই। ডিপ ডাইভ চলুক।